নমস্কার, শুভরাত্রির আরো একটি সরাসরি আয়োজনে আপনাদের সকলকে স্বাগত জানাই। আপনারা জানেন আমরা প্রতি রাতে এক একটি বিষয় নিয়ে এক একটি ভাবনা নিয়ে আপনাদের সামনে এসে উপস্থিত হই এবং আমরা সত্যি সত্যি চাই যে আমাদের ভাবনাগুলোর সঙ্গে আপনারাও জুড়ে যান। আমরা চাই এর পক্ষে বিপক্ষে কিংবা একে নিয়ে আপনাদের যা বলার তা আপনারা আমাদেরকে বলুন। আমরা প্রতি রাতে আপনাদের দরবারে হাজির হই এই ভেবে যে আমাদের আয়োজনগুলো আপনাদের কোথাও না কোথাও তাড়িত করবে, জারিত করবে। আমরা প্রতি রাতে এই ভেবেই আপনাদের সামনে আসি যে আমাদের ভাবনাগুলো হয়তোবা এই সমাজকে আরো খানিকটা সুন্দর থেকে সুন্দরতর করবে। প্রতিদিনকার এই বিষয়গুলো যদি আমরা সবাই মিলেমিশে ভাগ করে নিতে পারি, আমাদের চিন্তনগুলো যদি আমরা নিজেদের মধ্যে না রেখে আর 5 জনের মধ্যে ছড়িয়ে দিতে পারি, তাহলে বেঁচে থাকা সুন্দর হবে। এই ভাবনায় আজ একটি বিষয় নিয়ে আপনাদের দরবারে এসেছি এবং আপনারা দেখছেন ইতিমধ্যেই আমার মাথার ওপরে যে লাইনগুলো আপনারা পড়ছেন, হয়তোবা নিচে নয়, আমার মাথার ঠিক ওপরে দেখবেন বেশ কিছু শব্দ আপনাদের জন্য আজ রাখা হয়েছে। এই শব্দগুলো পড়লেই আপনারা অনুমান করতে পারবেন আজকের এই অনুষ্ঠানের বিষয় এবং আমরা চাইব আপনারা এই বিষয়টিতে কথা বলুন। গতকাল একটি ঘটনা আমাদের চোখের সামনে আসে এবং তারপর যথারীতি মিডিয়াতে খবর হয়, প্রধানত প্রতিবাদী কলম পত্রিকায় আজ সকালবেলায় একেবারে প্রথম পৃষ্ঠায় ছবি সহ এই খবরটি প্রকাশিত হয়। গতকাল PB24 টেলিভিশনের পর্দায় খবর আকারে এই বিষয়টিকে দেখানো হয়। আমরা দেখিয়েছি আপনাদের, আজকে আমরা প্রতিবাদী কলম পত্রিকায় এই খবর ছেপেছে যে 90 বছরের এক বৃদ্ধা মাকে তার 2 ছেলে তারা বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছেন এবং সেই মহিলা কাঁদতে কাঁদতে গতকাল তার মনের কথা আমাদেরকে বলেছেন। তিনি বলেছেন তার 2 ছেলে কি অসম্ভব যন্ত্রণা দিয়ে ওই মহিলাকে বাড়ি থেকে তাড়িয়েছে। আমরা গতকাল ওই মায়ের কাছে গিয়েছিলাম, আমাদের ক্যামেরা পৌঁছেছিল তার কাছে, তিনি তার মনের কথা আমাদের বলেছেন, তার আত্মীয় স্বজনেরা বলেছেন। আজ সকালবেলায় যখন এই খবরটি পত্রপত্রিকায় প্রকাশিত হলো, আমি আবারও বলি প্রতিবাদী কলম পত্রিকায় প্রকাশিত হলো, তখন এই শহরের একটি সামাজিক সংস্থা তারা ওই মহিলার বাড়িতে গেলেন, তাকে খুঁজে বের করলেন, তিনি কোথায় আছেন, তার আত্মীয়র বাড়ি থেকে নিয়ে তাকে সেবা শুশ্রূষা ইত্যাদি করে নিজের ঘরে পৌঁছে দিলেন। এই যে 24 ঘন্টা কাটতে না কাটতেই 2 ছেলের তাড়ানো এক মা তিনি পুনরায় তার ঘরে ফিরে গেলেন। আমরা সত্যি সত্যি জানি না ওই মা এই মুহূর্তে কেমন আছেন, তিনি যন্ত্রণা সহ্য করছেন কিনা আবার নতুন করে, বা তার ছেলেরা এখন আবার অন্য কোনো কায়দায় তাকে যন্ত্রণা দেবেন কিনা। এই বিষয়গুলো তর্ক সাপেক্ষ, এই বিষয়গুলো নিয়ে আলোচনা হতেই পারে, কিংবা আমরা যেহেতু এই ঘটনাটির ওপর নজর রাখবো এবং রেখেছিলাম, আমরা নিশ্চিত যে এই ঘটনাটি যদি এমনটা ঘটে যে তিনি এখনো নির্যাতিতা, তাহলে খবর আসবে। এবং আজ এলাকাবাসীর অনেকেই, আশেপাশের বেশ কিছু পরিবার, তারা কিন্তু সক্রিয়ভাবে এই ঘটনাটির প্রতিবাদে এগিয়ে এসেছেন এবং তারাও সেই অর্থে বলতে পারেন একটি সালিশি সভার সদস্য হিসেবে অংশগ্রহণ করেছেন এবং তারা চেয়েছেন যে এই মহিলা তিনি তার ঘরে ফিরে যান। এই বিষয়টি আপনারা কিভাবে দেখছেন? এখনো আজকের তারিখে এই রকম অবস্থায় আমি বলছি সমস্ত মায়েরা, যতই তাদের বয়স হোক না কেন, 50 হলে আপনি তাড়িয়ে দেবেন আর 90 হলে তাড়াতে পারবেন না তা তো নয়। যে বয়সেরই হোক, যে ধর্মেরই হোক, যে জায়গারই হোক, যে কোনো প্রেক্ষিত হোক, কোনো ছেলেরা বা মেয়েরা তাদের মাকে নিজেদের ঘর থেকে, তার ঘর, তিনি তাদের জন্ম দিয়েছেন এবং সমস্ত আইনকে বুড়ো আঙুল দেখিয়ে, পুলিশ প্রশাসন, সাধারণ প্রশাসনকে বুড়ো আঙুল দেখিয়ে এই 90 বছরের বৃদ্ধাকে বাড়ি থেকে তাড়িয়ে দেয়া, এ তো চারটিখানি কথা নয়। মহিলা কি বলছিলেন, তার আত্মীয় স্বজনেরা কি বলছিলেন গতকাল, এবং আজকে তিনি ঘরে ফিরে যাবার পর কি হলো, সব আলাদা আলাদা করে আপনাদের দেখাবো। প্রথমে দেখাই গতকালকের ঘটনাটি। গতকাল কি হয়েছে একবার দেখুন।
আগে দেখছেন আরো চলে যেত পুলাগান খাওয়ান তো দেয় না খাওয়াই দিতে জিনিসপত্র কেটা খাবো আর অনেক মালিক কাজি ইন্দ্রনন্দন দেয় না কয় ছেলে আপনি? কি করে ওরা? রাত কয় ছেলে আপনি? কি করে ওরা? রাত কি নাম ওদের? রঞ্জিত মালাকা দুষ্টা মালাকা দুজনে বিয়ে করছে? হ্যাঁ কবে বাইর করছে আপনাদের? এক বছর মাসখান লিখছেন? কি নাম আপনার? আমার নাম মালাকা। বয়স কত আপনার বয়স? 90। এটা কোন জায়গা? এটা বালিকা। জানাইছেন নি কেউ এই বিষয়টা? আমার বাইরে দেখাই ওখানটা খাইছে থাকতো থাকার পরে এবার তো তারা বড় ছেলে নিছে নিয়ে সেটা কিছুদিন রাখতে রাখে সেটা বাড়ির থেকে জিনিসপত্র দিলে পালাই দিতে ওটা ছোটো ছেলের বেত নিছে ছোটো ছেলের বেত নিয়ে সেটা ছোটো ছেলের বউ মারা গেছে তাদেরকে বইরা মারা যাওয়ার পরে সাধ্য মাধ্য ইয়ে করলো করার পরে এখানে রয়েছে থাকার পরে কি নিয়ে জানি তারা কথা গালাগালি দিয়েছে ওইবার পরে তাই জিনিসপত্র ইদেল্লা ফালাই দিছে ওটা 7-8 দিন এই বালিকা লুমের মধ্যে ঘোরাঘুরি করতে এর বাইর ঠাকুর লেগে গেছে এর বাইর ঠাকুর লেগেছে কেউ আর জায়গা দিচ্ছে না আমিও জায়গা দিচ্ছি না আমার যে বোন আমিও জায়গা দিচ্ছি না কিন্তু তোমার পোলা আছে 2 ছেলে আছে 4 নাতি আছে 3 নাতিন আছে হ্যাঁ আমিও জায়গা দিচ্ছি তারা দিয়ে আমি কেন জায়গা দিব এবার তো দেখা গেল 7-8 দিন ঘুরতেছে এলাকার মধ্যে কেউ আর জায়গা দেয় না এবার আমি তো এবার আমার রাত্রিবেলা ঘুমাইলে আমার কষ্ট এবার আমি নিচে না আমার ছেলে লয়ে গেছে বিশ্বজিৎ মালাগা লয়ে গেছে এর ছেলে এই এর বাড়িতে গিয়ে গেল 10-15 দিন আসলো থাকার পরে চোখ করছে রাত্রিবেলা চোখ করার পরে ওখানে এরও 2 ছেলে শুধু আবুদ্যা কাঁচা আবুদ্যা এরা কেমনে পালবো কেমনে গীতা করবো ভাবতো না এবার আমি গেছি গিয়ে ফেরতে দেখি উত্তর বুঝতে পারে নষ্ট করছে এবার আমি হসপিটালে নিয়ে ভর্তি করার পরে ওখানে তো তারা নাতি আছে 2 নাতি 2 ছেলে 4 নাতি 3 নাতি তারা কেউ হসপিটালে গিয়ে দেয় না হসপিটালে 4-5 দিন ভর্তি আসলো তখন আমি দিনের বেলা থাকতাম হসপিটালে আর আমার পরিবার রাত্রিবেলা থাকতো হসপিটালে তারা গিয়ে কেউ দেখভাল করে না বা আজ অব্দি ছেলে বউটো কেউ আইয়া ছেলে দেখতে এই অবস্থা নাতি তো কেউ ইয়া দেখে না এই রাস্তায় ছেড়ে দিছে তারা এদিকে যায় না আমি এলাকার লোকেরা জানাইছি বলতে বিশেষভাবে বইলে হইলে তারা বৃষ্টির লেগে বুঝতে পারছে না আজকা 7টার সময় বইবার কথা আর কি বইয়া তারা ডিসিশন নিতেছে তারা মনে হয় আইতো না হ্যাঁ সেবার ডিসিশন তারা কি জানে আমি 10 জন বসে দিয়েছি 10 জন যারা করে সিদ্ধান্ত নেই এইটাতে আমি কয় ছেলে না 2 ছেলে কি নাম ওদের? রঞ্জিত মালাঘাট মনীন্দ্র মালাঘাট। এখন আপনারা কি চান সরকারের কাছে? ওখানে চাই তার মা এই অবস্থা তার মারা যাচ্ছে তারা নিয়ে দেখভাল করে কি নাম আপনার? আমার নাম হলো নারায়ণ মালাঘাট। কি লাগে আপনার? আমার বোন। এটা কোন জায়গাটা? এটা বালি যে অবস্থা না এটা তো রাখবার মতো লোকই নাই কারা রাখবো কারা খাওয়াবো কারা খাওয়াবো কারা দেখুন তো লোক নেই তারপরে যে অবস্থা না এটা কয়ে লাভই নাই সবাই তো অবস্থা এরপরে এলাকার মানুষের সবাই দর্শে যে এটা যদি সমাজ না করেন সংশোধন না করেন তাহলে কিন্তু এলাকার মধ্যে সমাজ আরো খারাপ হতে পারে। 2 ছেলে থাকা সত্ত্বেও এমন কাউকে কোনো এরকম না যে একবারে গরিব বা একবারে চলতে পারে না খাইতে পারে না সফল অবস্থা আছে তারপরে এই অবস্থা যা আমরা যদি আপনারা গভর্নমেন্ট বা আমরা যে মাননীয় মুখ্যমন্ত্রী তারা যদি একটু সাহায্য করে তাহলে একটু ভালো করছি আর তারা একটু চাপ সৃষ্টি করা হলে তারা কি কয় না কয় তারা একটু দেখার কথা দেখলে ভালো যায়। কতদিন নিচে দেন এদের বাড়ির থেকে বাইর করতে হবে তো এমনি তো এটা মাঝে মাঝে সার হতো বেরিয়ে সবসময় আমরা এই
এরা বেশি দেখভাল করে না কোনো সময় করে না। কি নাম ছেলেরা না? রঞ্জিত মালাকার আর নারায়ণ মালাকার আর এই মনিন্দ্র মালাকার। তাদের সব বিয়ে শাদী করে লেছেন? বিয়ে শাদী করছে, সংসার ধর্ম করছে, নাতি নাতু আছে। বাড়ি কি এখানে? এখানে। এটা কোন জায়গা দাদা? ভালো কে লঙ্গা। আপনার নাম? এই মায়ের বাড়ি ঠিক এ রাজ্যের কোন জায়গায়, তিনি যেখানে থাকেন সেই গলির নাম কি, কিংবা তিনি যেখানে থাকেন সেখানে চাঁপা ফুল গাছ আছে কিনা বা কটা কাঁঠাল কিংবা আম গাছ আছে তা গুরুত্বপূর্ণ নয়। এই মা বা এই মায়েরা দিকে দিকে এমনভাবে যেখানে যেখানে নির্যাতিতা, তারা যেখানে যেখানে ঠিক এমনভাবেই বাড়ি থেকে মানে চলে যাওয়ার যে প্রক্রিয়া সেখানে নিজেরা হেরে যান, এই ঘটনাগুলো বেশি গুরুত্বপূর্ণ। এই ঘটনাগুলো যারা করছে তাদের নাম বজেন্দ্র না মলেন্দ্র সেটা খুব একটা গুরুত্বপূর্ণ নয়। গুরুত্বপূর্ণ তারা কেন এমনটা করছে এবং প্রশাসন, পুলিশ, আইন সেখানে কি ভূমিকা পালন করছে। আমরা প্রত্যেক দিন চাই এবং আমরা যখন আমরা শব্দটা বলি তখন আমরা অবশ্যই এটা মানে বোঝাতে চাই আপনাদের যে এই আমরা শব্দটার মধ্যে তো আপনারাও রয়েছেন। আপনারা নিশ্চয়ই চান যে আমাদের চারপাশে এই ঘটনাগুলো মানে আর না হোক। আপনারা প্রতিদিন নিশ্চয়ই চান। এই যে মা তিনি ফুপিয়ে ফুপিয়ে কাঁদছিলেন, এই যে তার কপালে বয়সের ভাঁজ, এই যে তিনি বৃদ্ধ হলেন তা বোঝা যায় দেখলেই, তার মাথা ভর্তি সাদা চুল, এগুলো তো তার জীবনের অভিজ্ঞতাকে সামনে আনছে। তিনি তার জীবনের এই শেষ সময়টাতে এসে কি দেখলেন, কি পেলেন, তার আজীবনের কষ্ট, তার আজীবনের বিশ্বাসগুলো কিভাবে ভেঙে চুরমার হলো, এটা বেশি গুরুত্বপূর্ণ। আমরা প্রতিনিয়ত যারা সামাজিক মাধ্যম কিংবা নিজেদের বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, পরিজনদের সামনে এই বিষয়গুলো নিয়ে কথা বলি, আমার মনে হয় এগুলো নিয়ে আরো আলোচনা প্রয়োজন। এক বন্ধু আছেন সঙ্গে, কথা বলতে চাইবো। কে আছেন? নমস্কার। আমি আজকে আপনাদের, আমি তো নিয়মিত পাঠক আপনাদের পত্রিকায়, আমি ব্যাপারটা পড়েছি এবং কালকে নিউজটাও রেখেছি। একটা কথা আছে না, কুসন্তান হয়, কুপিতামাতা হতে পারে না। তো আমার ক্ষেত্রেও সেই আপনি জানেন কথা, তো আমরা করে যাচ্ছি। কিন্তু এই যে জিনিসটা হলো কুসন্তান আর কুপিতামাতা হতে পারে না, আমার একটা জানা পরিবার বউটি আমাকে অর্থাৎ শাশুড়িকে যন্ত্রণা দেয়, ছেলেটি বড় হয়ে। ছেলেটি বলছে, মা তুমি যেরকম ঠাম্মাকে কষ্ট দিচ্ছ, আমি কিন্তু বড় হয়ে তোমাকে সেরকমই কষ্টটা দেব, তখন কিন্তু তুমি বুঝতে পারবে এই জিনিসটা কি হয়েছে। তারপর আমি পরবর্তী সময় জানতে পারলাম যে মা সংশোধন হয়ে গেছে ছেলেটির কথায়, মানে ওই ছেলেটিতে বলছে যে আমি বড় হয়ে কিন্তু ওরকমই আজ করবো, তখন তুমি বুঝতে পারবে যে তোমার কি হয়েছে। আমার মনে হয় এখানে যারা যে মহিলাকে দেখা হয়েছে, যার দুই ছেলে, তাদের যে সন্তানরা আছে তারা যদি একটু রুখে দাঁড়াতো, তাহলে আমার মনে হয় ওই আমি যে কথাটা বললাম এটা আমার কাছে খুব কাছাকাছি লোক, হ্যাঁ, কিন্তু তারা যদি একটু রুখে দাঁড়াতো তাহলে কিন্তু তার বাবারা বা তার মারা এই জিনিসটা করতে পারত না। 2 নম্বর কথা হলো এলাকার বা জনপ্রতিনিধি আছেন বা যারা ক্ষমতাবান আছেন বা রাজ্য প্রশাসনে আছেন, তারা এই দায়িত্বটা নিয়ে, আপনারা তো বৃষ্টি শক্তি দিয়ে রেখেছেন, আপনারা নিউজ করেছেন, সবটাই করেছেন, কিন্তু তাদেরও কিন্তু একটা ভূমিকা রয়েছে এলাকা ভিত্তিক। কারণ আমার পাশের বাড়িটা কি হবে, কে খেলো কি খেলো না বা কি হয়েছে, এটা কিন্তু জানার অধিকার আছে এলাকাবাসী। এবং এখানে নেতা নেত্রীরাও বাস করেন, যেখানেই হোক তারা সকলে এগিয়ে আসলে আমার মনে হয় ভদ্রমহিলা এই 90 বছরের এরকম করুণ দৃশ্যটা মানে উপলব্ধি করা যেত না। এটা আমাদের কাছে কষ্টকর, বেদনাদায়ক। এই জিনিসকে আমরা তো একদিন হয়তো এরকম আমাদেরও এরকম হতে
হতে পারে। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমি মনে করবো যে এলাকার যারা আছে তারা যাতে দায়িত্বটা নেয়, আপনারা সজাগ দৃষ্টিতে রেখেছেন। আমি শেষ কথাই বলবো, কুসন্তান হয়, পিতা মাতা হতে পারে না। তো যারা ছেলেরা, তোমরা মনে রেখো, ওই তোমাদের ঘরে যে ছেলেরা রয়েছে, আমি আগে যেটা বলেছি, তারাও কিন্তু সেই শিক্ষাটা তোমাদেরও দেবে। অপেক্ষায় থাকতে হবে, কারণ এটাই প্রকৃতির বিধান। কারণ যে যেরকম কর্ম করবে সে সেরকম ফল পাবে। এটা মানে ভবিষ্যৎই বলেছে, আমরা জানি এটা। আমি যে কর্মটা করবো সেই ফলটাই আমার পেতে হবে। আমিও অনেক ধন্যবাদ আপনি আমাদের সঙ্গে ছিলেন, অনেক কৃতজ্ঞতা। আমি একটা জায়গায় আপনার সঙ্গে একটু দ্বিমত পোষণ করছি, সেটা হচ্ছে যে কু সন্তান হয়, কু পিতামাতা হয় না। এ কথা অধিকাংশে ঠিকই বলেছেন আপনি বোধহয়। কিন্তু একই সঙ্গে এমন বহু বাবা মাও আছেন যারা হয়তোবা তাদের সন্তানদের সঙ্গে সুবিচার করেন না। এমন বহু বাবা মা আছেন, চারপাশে আমরা দেখি, নিয়মিত খবর ইত্যাদি হয়, যেখানে বাবা কিংবা মা তিনি তার সন্তানের প্রতি যে দায়িত্বটুকু পালন করার কথা ছিল তা করে না। কত ছেলে মেয়েদের ফেলে, এমনকি ড্রেনে ফেলে, তাদেরকে জন্ম দেওয়ার পরে নানা জায়গায় ফেলে দিয়ে মা বাবারা চলে যান। ছোট বয়সে, কম বয়সে তাদেরকে নানা জায়গায় রেখে দিয়ে তারা পালিয়ে যান। এমন নানা ধরনের ঘটনা ঘটে। শুধু জন্ম দেওয়ার পরেই কেন বলবো, ছেলে মেয়ে বড় হয়ে গেছে, মা বাবা দায়িত্ব পালন করছেন না, কিংবা মা বাবা ছেলে মেয়েদের ওপর অসম শারীরিক নির্যাতন করছেন, এমন ঘটনাও শোনা যায়, দেখা যায়, পাওয়া গেছে প্রচুর। আমার মনে হয় বিষয়টি একদিকে যেমন পারিবারিক শিক্ষার একটি বিষয়, ঠিক একইভাবে এই বিষয়টি আমাদের মনস্তাত্ত্বিক বোধের একটি বিষয়। আমরা মাকে কিভাবে দেখছি, আমরা বাবাকে কিভাবে দেখছি পরিবারে, আমরা বাবা এবং মায়ের ভূমিকাকে কতটা স্বীকার করছি মনে মনে। আমি যদি আমার মা এবং বাবার ভূমিকাকে স্বীকার করি আমার জীবনে এবং আমার পরিবারে, তাহলে তাদেরকে বাড়ি ছাড়া করার বিষয়টি আসে কিভাবে? আমরা যদি স্বীকার করি যে আমাদের বেড়ে ওঠার পেছনে, আমাদের আজকের এই জীবনের পেছনে মা এবং বাবার কষ্ট, তাদের ত্যাগ স্বীকার সবচেয়ে বেশি, তাহলে তারা আমার বাড়িতে বা আমাদের বাড়িতে কিংবা তাদেরই বাড়িতে অপাংতেয় হবে, এ তো কোনোভাবেই সম্ভব নয়। আপনারা যারা নিয়মিতভাবে পরিবারে থাকেন, আপনারা যারা পরিজনদের নিয়ে থাকেন, আপনারা যারা ছেলে মেয়ে, মা বাবা, ভাই বোন, দিদি, মামা, কাকা, জ্যাঠা ইত্যাদি শব্দগুলো নিয়ে প্রতিনিয়ত চর্চা করেন, আপনাদের উচিত এই বিষয়গুলো নিয়ে আলোচনা করা, এই প্রেক্ষিতগুলোকে খুঁজে বের করা এবং একে অপরকে সাহায্য করা, যাতে এই বিষয়গুলোকে আমরা বন্ধ করতে পারি। শুধুমাত্র আমি আমার ঘরে বাবা এবং মাকে যত্ন করলাম, তারা বাড়ি থেকে বেরোলেন না, তাদেরকে আমরা বাড়ি থেকে বের করলাম না, আর আমার আশেপাশে এই ইনফেকশনগুলো ছড়িয়ে পড়ছে, আমি সেখানে চুপ করে থাকলাম, সেটাও কিন্তু খুব একটা পূর্ণ দায়িত্বের উদাহরণ নয়। পূর্ণ দায়িত্বের উদাহরণ সেটাই হবে যেখানে আমি আমার দায়িত্বটুকু পালন করছি এবং একইভাবে আমি যদি দেখি আমার আশেপাশে, আমার পরিচিত মহলে, আমার বন্ধুদের মধ্যে কিংবা আমার আত্মীয় স্বজনের মধ্যে ঠিক এই বিষয়টি হচ্ছে, তখন সেখানে গিয়ে প্রতিবাদের একটি ভূমিকা পালন করা কিংবা অন্তত কাউন্সিলিং এর মাধ্যমে তাদেরকে বোঝানো বা প্রয়োজনে পুলিশ প্রশাসন কিংবা সাধারণ প্রশাসনের দ্বারস্থ হওয়া। এই বিষয়গুলো যদি আমরা এড়িয়ে যাই, এই বিষয়গুলো যদি আমরা একেবারে ভুলে যাই কিংবা এই বিষয়গুলো থেকে যদি নিজেদেরকে কোট আনকোট উইথড্র করে রাখি, তাহলে এই সমাধান কোনোদিনও হবে না। বিক্ষিপ্তভাবে আমরা জানতে থাকবো, বিক্ষিপ্তভাবে আমরা বুঝবো, বিক্ষিপ্তভাবে আমরা শুনবো এবং দেখব যে আমাদেরই রাজ্যের কোথাও না কোথাও, আমাদেরই রাজ্যের কোনো একটি পাড়ায়, গ্রামে, শহরে মায়েদেরকে বের করে দেয়া হচ্ছে, বাবাদেরকে বের করে দেয়া হচ্ছে, তারা পথে ঘাটে পড়ে আছেন কিংবা তারা তাদের মতো করে কোনো একটি ক্লাব, সংস্থা, সংগঠন তাদের কাছে গিয়ে আশ্রয় নিয়েছেন। এই যে আমাদের রাজ্যের ছেলেমেয়েরা যারা এনজিওতে চাকরি করেন, কাজ করেন,
যারা নিজেদের জীবনকে ত্যাগ, একেবারে ত্যাগের মানে আমি বলবো যে চরম একটি জায়গায় নিয়ে গিয়ে তাদের মতো মায়েদের পাশে গিয়ে দাঁড়ান, আমরা তাদেরকে কি বলে ধন্যবাদ জানাবো? আজকেও তো তাই হলো। একটি সামাজিক সংস্থার ছেলেমেয়েরা, তরুণ তরুণীরা, যুবক যুবতীরা তারা ছুটে গেলেন, তারা মীমাংসা করলেন, তারা বোঝালেন, ছেলেদের বোঝালেন, এই মহিলাকে বোঝালেন, তাকে স্নান ইত্যাদি করালেন, তাকে ওই ঘরে নিয়ে রাখলেন। তিনি এতদিন মাটিতে শুয়ে থাকতেন, আজ তিনি তার নিজের জায়গায় নিজের বাড়িতে অধিকারে আছেন। এই যে 24 ঘন্টার মধ্যে একটি খবরের জেরে এই শহরেরই একটি সামাজিক সংস্থার ছেলেমেয়েরা ঘটনাটিতে ঝাঁপিয়ে পড়ল, আপনারা কি মনে করেন এটা খুব একটা গুরুত্বপূর্ণ ঘটনা নয়? এবং তাই যদি হয় তাহলে এই ভূমিকা আমরা কেন নিলাম না? শুধু কি সামাজিক সংস্থাই সবসময় এগিয়ে এসে এই কাজগুলো করবে? আপনারা যারা এই সমাজে প্রতিষ্ঠিত, আপনারা যারা নানা চেয়ারে কাজ করেন, আপনারা যারা চেয়ারের সম্মানে কাজ করেন, আপনাদেরও তো ভূমিকা নিতে হবে। একবার দেখাই, আজ মহিলা যখন ঘরে ফিরলেন তখন তিনি কি বলছেন, তার মুখের এক্সপ্রেশনই বা কেমন দেখুন। তোমার নাম কি? ওখানে তুমি বর্তমানে কোন জায়গায় আছো? নাতির বাড়িতে আছো। কিছুক্ষণ আগে তুমি কই আছিলা? ভাইয়ের এখানে ওই দোকানে শাটার ঘরে। তো ওখানে তোমার বাড়িতে কে নিয়ে আইছে? নাতি আনছে। বড় নাতি মানে ছেলে সবাই তো গেছে না আনছে। এখন তুমি বাড়িতে আছো তো? তখন আর কোনো অসুবিধা নাই তো তোমার? এতদিন অসুবিধায় আছিলা? ওই শাটার দোকানে শাটার করে আসছিল না? এখন খুশি তো তুমি? আচ্ছা, তাহলে তুমি এখানে ভালো থাকছো? তুমি এখানে ভালো থাকবা নি? থাকবা তো? তো আগে তো আসছিল খারাপ আছিল, ওইটা দেখান না। ঠিক আছে, শুনলেন, অনেকটা সাকসেস স্টোরি বলা চলে। সাংবাদিকতা কিংবা সামাজিক কাজ বা সংবাদপত্র এই সমাজের একটি দর্পণ, এই যে কথাগুলো বলা হয়, কিংবা কখনো কখনো বলা হয় ফোর্থ পিলার অফ ডেমোক্রেসি। কেন বলা হয়? এই যে সাংবাদিকরা গতকাল একটি ভূমিকা পালন করলেন, তারা দেখলেন, বিষয়টিকে অন্যায় হিসেবে মনে করলেন, তারা ক্যামেরায় তা ধারণ করলেন, বিষয়টি সংবাদ মাধ্যমে এলো। আজ সকালবেলায় পাঠকেরা দেখলেন প্রতিবাদী কলম পত্রিকার প্রথম পৃষ্ঠায় মহিলার ছবি সমেত একটি খবর। এই খবর তাদের কাছেও গেছে। তারপর তারা ঠিক করলেন তারা যাবেন, তারা কথা বলবেন, তারা বোঝাবেন, এবং কয়েক ঘন্টার মধ্যেই তারা পারলেন। ওই মহিলা নিজের মতো করে নিজের বাড়িতে ফিরে গেলেন। আমাদের আজকের এই আয়োজনে বন্ধুরা টেলিফোন করছেন, অনেকে লিখছেন। ইতিমধ্যেই 9862116259 নম্বর থেকে এক বন্ধু লিখেছেন, PB24 কে অনেক অনেক ধন্যবাদ। প্রতিবাদী কলম পত্রিকাকে স্যালিউট জানাই। আপনারা একটি খবর প্রকাশ করলেন, 90 বছর বয়সের এক মহিলা দুরাবস্থা থেকে তিনি আজ নিজের অধিকারে বাড়িতে ফিরে গেলেন। আপনাদের অনেক কৃতজ্ঞতা, অনেক অনেক ধন্যবাদ। আপনারা নাম লিখতে পারেন, তাহলে আমি বলতে পারি যে কে বা কারা এই বার্তাগুলো আমাদের জন্য লিখছেন। আরো এক বন্ধু তিনি লিখছেন 8974216178 নম্বর থেকে, PB24 এর শুভ্ররাত্রি আয়োজন দেখার জন্য অপেক্ষা করা শুরু করেছি আবার। মাঝে আপনি অনেকদিন ছিলেন না। আজকের এই আয়োজনটি চোখে জল এনে দিল। মা প্রথমে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে, তারপরেই দেখলাম তিনি বাড়িতে ফিরে গেলেন। আপনাদের এই আয়োজনগুলো দীর্ঘজীবী হোক এবং আপনাদের উদ্যমে এমন মায়েরা বাবারা সবাই নিজেদের ঘর খুঁজে পাক। সত্যি তো তাই। আপনারাও বলুন, আপনাদের আশেপাশে যদি এমন ঘটনা ঘটে থাকে আপনারাও ছবি তুলে পাঠাতে পারেন। এই যে নম্বরটি দেখছেন টেলিভিশনের পর্দায়, এই নম্বরে ফোন করে বলতে পারেন। আমরা চেষ্টা করব, পুলিশ প্রশাসনকে জানাবো, আমরা সাধারণ প্রশাসনকে জানাবো, কিংবা বিভিন্ন সামাজিক সংস্থা সংগঠন, সাংস্কৃতিক সংস্থা সংগঠন, তাদেরকে আমরা বলতে পারি। সবাই মিলেমিশে আমরা যদি এই বিষয়গুলোতে একেবারে একজোট হয়ে, এতে কোনো ধরনের রাজনীতি, ধর্ম ইত্যাদি বিষয়গুলোকে না এনে আমরা যদি নিজেদের জায়গায় দাঁড়িয়ে
এর সমাধান সূত্র বের করতে পারি, তাহলে আমাদের চারপাশ সুন্দর হবে এবং আরো সুন্দর হবে। গতকাল এই মা কি বলছিলেন, তার আত্মীয় স্বজনরা কি বলছিলেন, আপনারা অনেকেই দেখেছেন, তাও আরেকবার দেখাই, শুনুন এবং অনুভব করতে থাকুন। এই মা কেঁদে কেঁদে যা বলছেন, প্রত্যেকটা কথা নিজের পরিবারের সঙ্গে মেলান, নিজের জীবনের সঙ্গে একবার মেলান, যে আপনি বা আমি আমার মাকে বের করে দিচ্ছি বাড়ি থেকে এবং তিনি কেঁদে কেঁদে অন্য আরেকজনকে বলছেন যে আমার এই তো অবস্থা, কেমন লাগবে দেখুন। ভালো গেল না পুলাগান খাওয়ান টাওয়ান দেয় না, খাওয়াই দিচ্ছে জিনিসপত্র কেটা খাব আর ওখানে মালিক কাহিনী ইন্দ্রনন্দন দেয় না। কয় ছেলে আপনার? কি করে ওরা? রাত কি নাম ওদের? রঞ্জিত মালাকা, দুধকা মালাকা। দুজনে বিয়ে করছে? হ্যাঁ। কবে বাইর করছে আপনারা? বাইর করছে এই বছর। এক বছর মাঝখান লিখছে। কি নাম আপনার? আমার নাম ইসা মালাকা। বয়স কত? আপনার বয়স? 90। এটা কোন জায়গা? এটা বালিকা। জানাইছেন? আমাদের এক বন্ধু তিনি মোবাইলে টেক্সট করে জানাচ্ছেন, গৌরব রায়, ভাগ্যিস আপনারা খবরটি সম্প্রচার করেছিলেন, অসহায় বৃদ্ধা নিজের ঘরে ফিরে গেছেন, তা সত্যি খুব আনন্দের। কিন্তু আমার মনে হয় এখানে একটি প্রশ্ন থেকেই যাচ্ছে, তাই না? উনার ছেলে কাল বা পরশু বা তারপরে আবার কোনো একদিন একই ঘটনার পুনরাবৃত্তি ঘটায়, তখন কি হবে? আর উনার ছেলে আদৌ উনার দেখভাল করবেন কিনা তা নিয়ে যথেষ্ট সংশয় রয়েছে। মা বাবা যেমন ছোটবেলা সন্তানদের আগলে রাখেন, ঠিক তেমনি বৃদ্ধ মা বাবাদের আগলে রাখা সন্তানদের কর্তব্য। আমরা যেন না ভুলি যে এই সময়টা একদিন আমাদেরকেও ভুগতে হবে, যে ছেলে যদি ছেলের কর্তব্য পালন করত তাহলে এই বৃদ্ধাকে নিয়ে আদৌ কোনো খবর বানানোর প্রয়োজন পড়তো না। আমার মনে হয় এমন অসহায় বৃদ্ধ বৃদ্ধার জন্য বৃদ্ধাশ্রমই একমাত্র ভরসার জায়গা। এই বৃদ্ধার জন্য আমার শুভকামনা রইল। গৌরববাবু, আপনি নিজের মতো করে নিজের কথা বলেছেন, আমরা বলবো না যে আপনি ঠিক বলেছেন ভুল বলেছেন, আমরা ঠিক বলছি, মোটেও তা নয়। আপনি আপনার মনের কথাগুলো ভাগ করেছেন, কিন্তু আমার মনে হয় আমরা যদি এমনটা ভাবতে থাকি যে তিনি তারপরে কি হবে, কাল তার ছেলে মেয়েরা যদি তাকে আবার বের করে দেয়, তাহলে ওই অন্যায়ের প্রতিবাদটা হলো কোথায়? আপনি যদি মনেই করেন যে ঠিক এরকম যতগুলো ঘটনা ঘটবে তারা সবাই মিলে বৃদ্ধাশ্রমে যাবে, তাহলে তো প্রতিদিন বৃদ্ধাশ্রমে আলাদা 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 করে বিছানার সংখ্যা বাড়াতে হবে। এটা তো সমাধান সূত্র নয়। আমরা সজাগ থাকব। একেবারে রাতের আঁধারে ঘর বন্ধ করে দুই ছেলে তার মাকে মারলেন কিনা বা খেতে দিলেন না, এই ঘটনা ঘটেছে কিনা সেটা হয়তো আমরা জানতে পারবো না, কিন্তু আপাতভাবে তো আমরা জানবো যে তিনি তার বাড়িতে আছেন, তিনি তার অধিকারটুকু ফিরে পেয়েছেন। তার ছেলেরা যদি তেমন কিছু করেন আমরা আন্দাজ করতে পারবো, আশেপাশের বাড়ির লোকজনেরা তারা আন্দাজ করতে পারবেন। আমি এই কথাটি তখন থেকে বলছি যে আমাদেরও তো চোখ কান খোলা রাখতে হবে। আমাদের মানে PB24 বা প্রতিবাদী কলম নয়, শুধু আমাদের আশপাশ, আমাদের পাড়া, আমাদের গ্রাম, আমাদের গলি, আমাদের ফ্ল্যাট। আপনি যদি দেখেন, আমি ধরে নিলাম আপনি কোনো একটি ফ্ল্যাটে থাকেন শহরে, আপনার ফ্ল্যাটের ঠিক উল্টো দিকের ফ্ল্যাটে কোনো এক ছেলে যদি তার মাকে বের করে দেয় ফ্ল্যাটের বাইরে, তিনি যদি বারান্দায় বসে থাকেন দিনের পর দিন, আপনি কি চুপ করে থাকবেন? তা তো হবে না। ঠিক একইভাবে এই ঘটনাগুলো যখন ঘটবে আমাদের উচিত এই ঘটনাগুলোকে প্রথমে জানা, বিষয়গুলো নিয়ে একটু খোঁজ খবর করা, তারপর তাদের সঙ্গে কথা বলা যারা তা করছে। যদি দেখা যায় আমাদের কথা বলায় বিষয়টির কোনো একটি সঠিক সমাধান বেরিয়ে এলো, তাহলে ফাইন। আর তা যদি না হয় তাহলে খবর, পুলিশ, প্রশাসন ইত্যাদি বিষয়গুলোতে তো যেতেই হবে। তপন দাস আমাদের আরো এক বন্ধু দর্শক, তিনি লিখছেন, একটা কথা বলতে হয় PB24-কে, শুভ্রতাকে, আপনি প্রতিদিন এই লাইভ চালিয়ে যান, ধন্যবাদ আপনাকে, মাঝ রাস্তায় ছেড়ে যাবেন না।
তপনবাবু, অনেক কৃতজ্ঞতা আপনাকে, অনেক অনেক ধন্যবাদ। অভিজিৎ চক্রবর্তী লিখেছেন প্রণাম। আমি নিশ্চিত তিনি ওই বৃদ্ধা মাকে প্রণাম জানিয়েছেন। ঠিক এইভাবেই আপনারা লেগে থাকুন, আমাদেরকে বোঝান, আপনারাও সাহস দিন, আপনারা উৎসাহ দিন, আপনারা পরামর্শ দিন, আপনারা আশীর্বাদ করুন। আমরা সবাই মিলে মিশে একসঙ্গে একজোট হয়ে এই ঘটনাগুলোর প্রতিবাদ করব। এই ঘটনাগুলো ঠিক না ভুল সেসব নিয়ে পরে কথা হবে, কিন্তু অন্তত জানবো যে এই ঘটনাগুলো আমাদের চারপাশে ঘটছে। আবারও আপনাদের শোনাই, দেখাই এই মহিলা গতকাল কি বলেছেন এবং আজ তারপর কি হলো দেখুন। খাওয়ান টাওয়ান দেয় না, খাওয়াই দিচ্ছে জিনিসপত্র কেটা খাই। আর যখন মাটির কাজি ইন্দ্রনন্দন দেয় না। কয় ছেলে আপনার? দুই ছেলে। কি করে ওরা? এরা রাত কি নাম ওদের? রঞ্জিত মালাকা, দুধকা মালাকা। দুজনে বিয়ে করছে? হ্যাঁ। কবে বাইর করছে আপনারা? বাইর করছে এই বছর। এক বছর মাসখানিক। হ্যাঁ। কি নাম আপনার? আমার নাম এউসা মালাকা। বয়স কত আপনার? বয়স 90। এটা কোন জায়গা? এটা বাড়িতে যারা দিয়া দাঁড়াইছে এরা কি দুধ করে, এই দুধ তো বেশি থাকতো। থাকার পরে এবার তো তারা বড় ছেলে নিছে, নিয়ে সেটা কিছুদিন রাখছে, রাখে সেটা বাড়ির থেকে জিনিসপত্র দিলে পালাই দিতে ওটা ছোট ছেলের বেত নিছে। ছোট ছেলের বেত নিয়ে সেটা ছোট ছেলের বউ মারা গেছে, তাদেরকে বুঝা মারা যাওয়ার পরে সাধ্য মাধ্য করলো, করার পরে এখানে রয়েছে। থাকার পরে কি লয়ে জানি তারা কথা গালাগা দিয়েছে। ওইবার পরে তাই জিনিসপত্র ইদেল্লা ফালাই দিচ্ছে, ওটা 7-8 দিন এই বালিকা লুঙ্গার মধ্যে ঘোরাঘুরি করতে। এর বাইর ঠাকুর লেগে গেছে, এর বাইর ঠাকুর লেগেছে, কেউ আর জায়গা দিচ্ছে না। আমিও জায়গা দিচ্ছি না, আমার যে বোন আমিও জায়গা দিচ্ছি না। কিন্তু তোমার পোলা আছে, 2 ছেলে আছে, 4 নাতি আছে, 3 নাতিন আছে। হ্যাঁ, আমিও জায়গা দিচ্ছি না। তারা দিয়ে আমি কেন জায়গা দেবো? এবার তো দেখা গেল 7-8 দিন ঘুরতেছে এলাকার মধ্যে, কেউ আর জায়গা দেয় না। এবার আমি তো আমার রাত্রিবেলা ঘুমাইলে আমার কষ্ট। এবার আমি নিচে না, আমার ছেলে লয়ে গেছে, বিশ্বজিৎ মালাগা লয়ে গেছে এর ছেলে এই এর বাড়িতে। এর বাড়ি গিয়ে গেল 10-15 দিন আসলো। থাকার পরে চোখ করছে রাত্রিবেলা। চোখ করার পরে ওখানে এরও 2 ছেলে, ছোট আবিদ্যা কাঁচা আবিদ্যা, এরা কেমনে পালবো, কেমনে গীতা করবো ভাবতো না। এবার আমি গেছি, গিয়ে ফেরতে দিয়ে উত্তর বুঝতে পারি নষ্ট করছে। এবার আমি হসপিটালে নিয়ে ভর্তি করছি। ভর্তি করার পরে ওখানে তো তারা নাতি ভর্তি আছে, 2 নাতি, 2 ছেলে, 4 নাতি, 3 নাতি, তারা কেউ হসপিটালে গিয়ে দেয় না। হসপিটালে 4-5 দিন ভর্তি আসলো। তখন আমি দিনের বেলা থাকতাম হসপিটালে, আর আমার পরিবার রাত্রিবেলা থাকতো হসপিটালে। তারা গিয়ে কেউ দেখভাল করে না, বা আজ অব্দি ছেলে বউটাও কেউ আইয়া ছেড়ে দেখে না। এই অবস্থা নাতি নতিতে কেউ ইয়া দেখে না। এই রাস্তায় ছেড়ে দিচ্ছে তারা, এদিকে যায় না। আমি এলাকার লোকেরা জানাইছি বলে বিশেষভাবে বইলে তারা বৃষ্টির লেগে বুঝতে পারছে না। আজকা 7টার সময় বইবার কথা আর কি। বইয়া তারা ডিসিশন নিতেছে, তারা মনে হয় আইতো না। হ্যাঁ, এবার ডিসিশন তারা কি জানে, আমি 10 জন ছেড়ে দিচ্ছি। যে অবস্থা না, এটা তো রাখবার মতো লোকই নাই। কারা রাখবো, কারা খাওয়াবো, কারা খাওয়াবো, কারা দেখুন করবো বুঝেন নেই। তারপরে যে অবস্থা না, এটা কই লাভই নাই। সবাই তো তাই অবস্থা। এরপরে এলাকার মানুষের দোষ আছে, সবাই দোষ আছে। এটা যদি সমাজ না করেন, সংশোধন না করেন, তাহলে কিন্তু এলাকার মধ্যে সমাজ আরো খারাপ হতে পারে। 2 ছেলে থাকা সত্ত্বেও এমন কারণ কেউ কোনো এরকম না যে একবারে গরিব বা একবারে চলতে পারে না, খাইতে পারে না, সফল অবশ্যই আছে। তারপরে এই অবস্থা। যেমন যদি আপনারা গভর্নমেন্ট বা যে মাননীয় মুখ্যমন্ত্রী তারা যদি একটু সাহায্য করে, তাহলে একটু ভালো করছি। আর তারা একটু চাপ সৃষ্টি করা হইলে তারা কি কয় না কয় তারা একটু দেখার কথা, দেখলে ভালো যায়। কতদিন হিসেবে এদের বাড়ির থেকে বাইর করতে হবে? তো এমনি তো শুনেন, এটা মার্চ এমনি তো মার্চ মাস হিসেবে
সার অত বেরিয়ে সবসময় আমরা এই এরা বেশি দেখভাল করে না, কোনো সময় করে না। কি নাম ছেলের নাম? রঞ্জিত মালাকার আর নারায়ণ মালাকার, আর এই মনীন্দ্র মালাকার। তাদের সব বিয়ে শাদী করে লেখছেন? বিয়ে শাদী করছে, সংসার ধর্ম করছে, নাচে আছে। বাড়ি কি এখানে? এখানে। এটা কোন জায়গা দাদা? ভালুকিয়া লঙ্গা। আপনার নাম? আমার নাম মন্টু মালাকার। সরকারের কাছে তোমার নাম কি? মালাকার। ওখানে তুমি বর্তমানে কোন জায়গায় আছো? নাতির বাড়িতে আছো। কিছুক্ষণ আগে তুমি কই আছিলা? ভাইয়ের এখানে ওই দোকানে শাটার ঘরে। তো ওখানে তোমার বাড়িতে কে নিয়ে আইছে? নাতি আনছে। বড় নাতি মানে ছেলে সবাই তো গেছে না আনছে। এখন তুমি বাড়িতে আছো তো? তখন আর কোনো অসুবিধা নাই তো তোমার? এতদিন অসুবিধায় আছিলা? ওই শাটার দোকানে শাটার করে আসছিল না? এখন খুশি তো তুমি? আচ্ছা, তাহলে তুমি এখানে ভালো থাকছো? তুমি এখানে ভালো থাকবা নি? থাকবা তো? তো থাকবেন না তা সময় বলবে। তিনি আদৌ এই বাড়িতে খাবার পাবেন নাকি পাবেন না তার সময় বলবে। কিন্তু এই যে একজন বৃদ্ধা, তিনি গত বেশ বহু সপ্তাহ ধরে বাড়ির বাইরে ছিলেন, আপনারা দেখেছেন তিনি কি অবস্থায় ছিলেন। এই যে তার ছেলেরাই তাকে আজ ধরে ধরে বাড়িতে নিয়ে এলো, সমাজ দেখলো, জানলো। এই বিষয়টি নানাভাবে আমাদেরকে আজ প্রাণিত করেছে। আমরা এটাই বিশ্বাস করব এবং আমরা এটাই চাইব, হয়তোবা এই মায়ের ছেলেরা তারা ভুল বুঝবে। আমরা এটাই মানব মনে মনে যে তারা আজ রাতে চোখ বন্ধ করে যখন এই বিষয়টি নিয়ে চিন্তা করবে, কিংবা চোখ খুলেই, তারা এটাই বুঝবে যে তারা ভীষণ বড় একটি অন্যায় করেছিল। সেইখানে কিন্তু আমাদের জয়, খবরটি প্রকাশ হওয়ার বিষয়টির জয়, যারা এই মহিলাকে উদ্ধার করতে গেছেন তাদের মানবিক দায়বোধের জয়, আর জয় আপনাদের যারা এই কথাগুলো আমাদেরকে লিখে লিখে পাঠাচ্ছেন কিংবা দেখছেন এই অনুষ্ঠান এবং মনে মনে বলছেন যে এটা তো ভীষণ বড় রকমের একটি অন্যায় হয়ে গিয়েছিল। একজোট হয়ে এক রকম মন এবং ভাবনা নিয়ে আমরা যদি এই বিষয়গুলোকে মোকাবেলা করার চেষ্টা করি, আমরা যদি এমন বৃদ্ধদের পাশে গিয়ে দাঁড়িয়ে বলি, তাদের পিঠে হাত রেখে, তাদের হাতে হাত রেখে, আমরা তো আছি, ছেলেরা দেখছে না তো কি হলো, আমরা তো আছি, এবং তারপরেই যদি এই লড়াইটি শুরু হয় যে ছেলেদেরকেও আমরা বোঝাবো এবং বাধ্য করব যে আপনারা আপনাদের দায়িত্ব পালন করুন, আর তা যদি না করেন তাহলে আমরা দ্বারস্থ হব পুলিশের, আমরা দ্বারস্থ হব আইনের, আমরা দ্বারস্থ হব সাধারণ প্রশাসনের। আমরা যদি সবাই সবাইকে ছাড় দিয়ে রাখি, আমরা যদি বলি আমি কি করব, আমরা যদি বলি এটা তো ওই বাড়ি, তাহলে সমাজের এই ব্যাধিগুলো রোজ বাড়তে থাকবে, এই ব্যাধিগুলো রোজ বড় আকার ধারণ করবে। আসুন আমরা একসঙ্গে মিলে আমরা নিজেদের মতো করে এই বিষয়গুলোকে নিয়ে ভাবনা শুরু করে দিই। আমি শুধুমাত্র আমার পাড়ায় কোন রাজনৈতিক দল জিতলো আর হারলো তা নিয়ে কথা বলবো, কিংবা আমার ক্লাবে কে প্রেসিডেন্ট আর সেক্রেটারি হলো তা নিয়ে কথা বলবো, কিংবা আমাদের চাকরির বেতন কবে আবার বাড়বে তা নিয়ে কথা বলবো, এমনটা তো হয় না। এগুলো থাকবে, এগুলো নিয়ে তর্ক বিতর্ক আলোচনা ইত্যাদি চলবে। পাশাপাশি এই বিষয়গুলো নিয়ে যদি আমরা আমাদের ভাবনাগুলোকে আরো 5 জনের মধ্যে ছড়িয়ে না দিতে পারি, তাহলে আগামী দিনে বিপদ সত্যি অর্থেই আরো বাড়বে। আমাদের বন্ধুরা লিখছেন, আমরা তাদের কথাও পড়ে শোনাবো আপনাদের। আমাদের এক বন্ধু
তিনি লিখেছেন সুমন আচার্য 9862219357 নম্বর থেকে আপনাদের এই সব ধরনের ঘটনাগুলো তুলে ধরার জন্য অসংখ্য ধন্যবাদ। বয়স্কদের আজকাল এভাবেই ঘরে ঘরে অবহেলার ভার বহন করতে হচ্ছে। আপনি ঠিকই বলেছেন, হয়তোবা আপনি ঠিকই বলেছেন, করতে হচ্ছে, করতে হয়। আমি জানি অনেক অনেক ঘটনা চারপাশে দেখি, শুনি। যখন যেখানে শুনি আমরা চেষ্টা করি যদি সমাধান কিছু একটা বের করা যায়। আপনারাও চেষ্টা করুন, আপনারাও আমাদেরকে পাঠান, আপনারাও বলুন। আজকের এই অনুষ্ঠান শেষ করার আগে আপনাদেরকে আরেকবার দেখাই গতকাল এই মহিলা ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে কাঁদতে কি বলেছেন, তার আত্মীয় স্বজনেরা কি বলছেন শুনুন একবার। পুলাগান খাওয়ান তো দেয় না, খাওয়াই দিচ্ছে জিনিসপত্র কেটা খাবো। আর ওখানে মালিক কাজি সুন্দর নন্দন দেয় না। কয় ছেলে আপনার? কি করে ওরা? এরা রাত কি নাম ওদের? রঞ্জিত মালাকা, দুধা মালাকা। দুজনে বিয়ে করছে? হ্যাঁ। কবে বাইর করছে আপনি? এক বছর মাসখানিক। কি নাম আপনার? আমার নাম দুধা মালাকা। বয়স কত আপনার? বয়স 90। এটা কোন জায়গা? জানাইছেন নাকি ওর এই বিষয়টা? যারা বিয়া দাঁড়াইছে এরা কি ও দুধ করে, দুধ তো বেশি থাকতো। থাকার পরে এবার তো তারা বড় ছেলে নিচে নিয়ে সেটা কিছুদিন রাখতে রাখে সেটা বাড়ির থেকে নিয়ে সত্যি দিলে পালাই দিতে ওটা ছোটো ছেলের বেত নিচ্ছে। ছোটো ছেলের বেত নিয়ে সেটা ছোটো ছেলের বউ মারা গেছে, তাদেরকে বুঝা মারা যাওয়ার পরে সাধ্য মাধ্য করলো, করার পরে এখানে রয়েছে। থাকার পরে কি নিয়ে জানি তারা কথা গালাগা দিয়েছে। ওইবার পরে তাইলে জিনিসপত্র ইদেল্লা ফালাই দিচ্ছে। ফালাই দিয়েছে ওটা 7-8 দিন এই বালিকা লুঙ্গার মধ্যে ঘোরাঘুরি করতে। এর বাইর ঠাকুর লেগে গেছে, এর বাইর ঠাকুর লেগেছে। কেউ আর জায়গা দিচ্ছে না, আমিও জায়গা দিচ্ছি না। আমার যে বোন, আমিও জায়গা দিতে জায়গা দিচ্ছি না। কিন্তু তোমার পোলা আছে, 2 ছেলে আছে, 4 নাতি আছে, 3 নাতিন আছে। হ্যাঁ, আমিও জায়গা দিচ্ছি না। তারা আমি কেন জায়গা দিই? এবার তো দেখা গেল 7-8 দিন ঘুরতেছে এলাকার মধ্যে, কেউ আর জায়গা দেয় না। এবার আমি তো এবার আমার রাত্রেবেলা ঘুমাইলে আমার কষ্ট। এবার আমি নিচে না, আমার ছেলে লয়ে গেছে বিশ্বজিৎ মালাগা, লয়ে গেছে এর ছেলে এই এর বাড়িতে। এর বাড়ি গিয়ে গেল 10-15 দিন আসলো। থাকার পরে স্ট্রোক করছে রাত্রেবেলা। স্ট্রোক করার পরে ওখানে এরও 2 ছেলে, ছোট আবিদ্যা, কাঁচা আবিদ্যা, এরা কেমনে পালবো, কেমনে গীতা করবো ভাবতো না। এবার আমি গেছি, গিয়ে যদি উত্তর বুঝতে পারি না, স্ট্রোক করছে। এবার আমি হসপিটালে এই বিষয়গুলো চলবে, এই দৃশ্যগুলো আপনাদের মনে ভাসতে থাকবে হয়তো। কথা প্রসঙ্গে এই 90 বছরের মায়ের চেহারা, মুখ, কান্না হয়তো আপনাদের মনে পড়ে যাবে। আজ এ পর্যন্তই। আগামীকাল নতুন কোনো বিষয়, নতুন কোনো ভাবনা নিয়ে আপনাদের দরবারে হাজির হব। আপনারা একই রকম ভাবে আমাদের সঙ্গে থাকবেন, আমাদেরকে পথ দেখাবেন। আপনাদের আলোয় আলোকিত হব আমরা। শুভরাত্রি।